তোরা এতক্ষণ রোদে দাঁড়িয়ে ঝগড়া করছিলি? মিহু এসেছে? কিয়ান বড়ই বিরক্ত হয়ে বলল, আসে নাই, ওই বাসা থেকেই প্রেজেন্টেশন দিবে। একটা কল দে না। আমার ফোন তো আনা হয়নি। কিয়ান, একটা কল দে তো। ব্যালেন্স নাই, ওই ছাগলের জন্য 2 পয়সা লস করে কল দেওয়া বৃথা। খেয়া ছোট শ্বাস ফেলে। এবার দ্বিতীয় দিকে চাইলো, দ্বিতীয় ঠিক একই উত্তরটাই দিল, ব্যালেন্স শেষ। খেয়া অবশেষে উপায় না পেয়ে সাদাফের দিকে চাইলো। ছেলেটা তার দিকে তাকালো না, কথাও বলে না। শুনেছে বন্ধু হিসেবেও মানে না, অথচ ওই ছেলেটার সাথেই খেয়া বারবার কথা বলতে হয়। আজও বলল, সাদাব, তোর ফোনে তো ব্যালেন্স আছে নিশ্চয়ই, একটা কল দে। সাদাফ এবারে কপাল কুঁচকে তাকালো, সবার শেষে কেন তাকেই বলল কল দেওয়ার কথাটা। এটা ইগোতেও লাগলো। গম্ভীর কণ্ঠে বলল, চলে আসবে ও 2 মিনিটের মধ্যে, কল দেওয়া লাগবে না। খেয়া আর কিছু বলল না। দ্বিতীয় ওভাবে চুপ করেই দাঁড়ালো। ভাবলো সাদাফের কথা অনুযায়ী 2 মিনিট পরেই চলে আসবে মিহু। ওইটুকুই তো পথ। অতঃপর অপেক্ষা করতে করতে কানে এলো সাদাফ কিয়ান আর খেয়ার সমস্বরে বলা, আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য এক নজর তাকালো। দূর থেকে দিদিকে চোখে পড়েছিল, শাড়ি পরেছে। সেদিনের বিয়ে বাড়ির মতো চকমকে শাড়ি না, স্নিগ্ধ একটা শাড়ি। তবুও বোধহয় এই মেয়েকে সেদিনের মতোই সুন্দর দেখাচ্ছিল। দূর থেকে ক্লিপ দিয়ে বাঁধা চুলগুলো প্রায় ছেড়ে রাখা চুলের মতোই দেখাচ্ছিল। সাক্ষ্য এক নজর মাথা তুলে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে নজর সরালো, যেন সে সালাম পেয়েই তাকালো। সাক্ষ্য শুনল। দ্বিতীয় তখন একবার তাকিয়ে ফের নজর ফিরিয়েছে। ঠিক পর মুহূর্তে আবারও একবার তাকালো। সাক্ষ্য আজ হোয়াইট কালারের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা ঠিক কোনোই পর্যন্ত, চোখে কালো ফ্রেমের চশমা। সাক্ষ্যকে সুন্দর লাগছে অবশ্যই, তবে দিদি সুন্দর লাগছে বলেই তাকালো না। তাকালো কারণ সাক্ষ্য সাদা রং একই শার্ট পরেছে, অপরদিকে নিধিও সাদা রঙের একটা শাড়ি পরেছে। কি দারুণ ম্যাচিং ম্যাচিং। দিদি ওই এক নজরে চেয়ে নজর সরিয়েছে, নিচের দিকে চেয়ে মুখটা থমথমে করে রেখে মিনমিন করে সাক্ষ্যকে বলল, আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য ভ্রু উচালো শুধু, তাকালো না তার দিকে। এমন একটা ভাব করলো যেন বাধ্য হয়ে সালাম জানালো। সাক্ষ্য পর মুহূর্তে গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, 4 জনকে এখানে দাঁড়িয়ে থেকে এই প্রেজেন্টেশন দেবেন? খেয়া ভদ্রতার স্বরূপ হেসে উত্তর করল, না না স্যার, আসলে আমাদের ফ্রেন্ড মিহু আসেনি তো তাই। আচ্ছা। এতটুকু বলে পা ফেলে যখন সাক্ষ্য এগিয়ে গেল, তখনই দিতি সূচালো চাহনিতে মুখ তুলে চাইল। চাহনিতে এক প্রকার রাগ ক্ষোভ সব নিয়ে বাঁকা চোখে তাকিয়ে সাক্ষর যাওয়া দেখলো। মুখ ভেঙিয়ে বিদ্রুপ ভঙ্গিতে বলল, 4 জন কি এখানে দাঁড়িয়ে থেকে প্রেজেন্টেশন দেবেন? ঢং। দিব এখানে দাঁড়িয়ে, সমস্যা কি ওনার? বেশি অ্যাটিটিউড দেখায়, মনে হয় কোন দেশের প্রেসিডেন্ট সে। দিদিকে রাগে ফুঁসতে দেখেই কিয়ান বলে উঠল, তবুও তো ছাগলের মতো তোরা ওই লোকের দিকেই তাকায় থাকোস। মনে হয় ভার্সিটিতে আর ছেলে পেলেই নেই। দিদি নাকমুখ কুঁচকে তীব্র অস্বীকৃতি জানিয়ে বলল। আমি তাকাই না। সাদাফ হেসে বলল, তুইও তাকাস খালি লুকিয়ে লুকিয়ে, আর সামনে ডং দেখাইয়া অ্যাটিটিউড দেখাস। সাদাবের বাচ্চা সাদাব, তোরে তো ভালো ভাবতাম। দিদি যখন রেগে এতটুকু বলল, তখনই দেখা গেল তাদের সামনে এসে থামলো একটা রিকশা এবং বেশ আয়েসি ভঙ্গিতে তা থেকে নামলো মিহু। যেন কত ভয় কত চিন্তা এমন একটা ভাব ধরেই বলল, এই এই দেরি হয়ে গিয়েছে কি? শুরু হয়ে গিয়েছে, আমি লেট করে ফেললাম তাই না? কিয়ান বাঁকা নজরে তাকালো, মুখ ভেঙিয়ে বলল, এই তো আসছে লেট লতিফ ড্রামা দেখাতে, বলেই তোর হাতে ঘড়ি নেই, টাইম দেখতে পাস না তুই? লেট করছিস নাকি না করছিস তা আমরা জানবো কি করে? মিহুর মুখটা দেখার মতো হলো। কিয়ানের দাঁতে দাঁত চেপে অতি বিরক্তিতে ভঙ্গিতে বলা কথাগুলো শুনে যখন কিছু বলতে নিবে, ঠিক তখনই কিয়ান মুখের দিকে চেয়ে আবারও বলল, মুখে ময়দা মাখছিস কতক্ষণ যাবত? লাগতেছে তোর সাদা ছাগলের মতো। মিহু এবার প্রায় কেঁদে দিবে যেন। এলো কত সুন্দর ফ্রেশ মাইন্ড নিয়ে, অথচ এসে এরা এমন করছে। বলল, দেখলি দিদি, কিয়ানের বাচ্চাটা কি বললো? সাদাবটাই ভালো। সাদাফ নিজেও হাসলো মুখ চেপে, বলল, কিয়ান তো সেটাই বলল, মুখে এত আটা ময়দা মাখিস কেন?
এটা প্রেজেন্টেশন নাকি বিয়ে বাড়ি? মিহু আর কথাই বলল না, মুখ ফুলিয়ে চলে গেল ওদের সামনে দিয়েই। দিদি খেয়া, কিয়ান আর সাদাফ কেবল তাকিয়ে তাকিয়ে দেখছিল। অবশেষে কিয়ানই বলল, দেখলি কি বেমান, এতক্ষণ দাঁড়িয়ে আছে আর বেমানটা আমাদের রেখেই চলে যাচ্ছে। দিদির প্রেজেন্টেশন দেয়া ভালো হলো না। সারাদিন বকবক বকবক করলেও ওখানে গিয়ে আবল তাবল বকে এসেছে এবং এটা নিয়ে দিদির বিন্দুমাত্র আফসোসও হচ্ছে না। চিলমোটে ভার্সিটির আনাচে কানাচে ছবি তুলছে, তাও ছবিগুলো তুলে দিয়েছে ডিপার্টমেন্টেরই ফটোগ্রাফার ঈশান, যে কিনা বছর দুয়েক হলো দিদিকে অসংখ্যবার জানিয়েছে সে দিদিকে ভালোবাসে, ভালোবাসে এবং ভালোবাসে। অথচ দিদি থেকে খুব একটা পাত্তা দেয়নি খুব একটা পাত্তা পায়নি ছেলেটা। অবশেষে বন্ধুত্ব সম্পর্কটা মেনে নিয়েছে, কিন্তু মনে মনে তো এখনো মেয়েটাকে ভালোবাসে। এই যে সুন্দর শাড়ি পরা অবস্থায় তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, এটা ভালোবাসা না? ঈশান ছোট শ্বাস ফেলে। ভার্সিটির অলিগলি রাস্তাগুলোতে দিতি, মিহু আর খেয়া সহ অন্যদের ছবি তুলে দিতে যখন ক্লান্ত প্রায়, ঠিক তখনই চোখে পড়ল অদূরে গোলাপ গাছে ফুটে থাকা একটি লাল গোলাপ ফুল। ঈশান দেরি করলো না, ফুলটা দ্রুত নিয়ে এসে দিদির কানের দিকে এগিয়ে বলল, এটা কানে গুজে ছবি আরো সুন্দর আসবে দোস্ত, দে। ঈশান যখন প্রায় কানে গুজেই দিচ্ছিল তখন দিদি ছিনিয়ে নিল। নিজের কানের পাশে ফুলটা গুজে নিয়ে ক্যামেরায় তাকালো। একটা মিষ্টি হাসি নিয়ে ঈশান হাসলো, বলল, সত্যি সুন্দর লাগছে। দিদি হেসে আরো গুটি কয়েক ছবি তুলতেই ফুলটা পড়ে গেল অবহেলায়। দিদি বোধ হয় খেয়ালই করলো না, অথচ ঈশান খেয়াল করলো। কয়েক পা এগিয়ে এসে ফুলটা তুলে নিয়ে ফের আবারও গুজে দিল দিদির কানের পাশে, বলল, ফুলের কানে ফুল। আর এই দৃশ্যটুকু দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখে ভ্রু বাঁকালো, কপাল কুঁচকে আরো সরু চাউনিতে চাইতেই বুঝলো শুধু ফুলই গুজে দেয়নি, খুব সুন্দর ধৈর্য নিয়ে একের পর এক ছবিও তুলে দেওয়া হচ্ছে। বাহ! অপরদিকে দিদি তো ছবি তুলছিল কেবল, খেয়ালই করেনি কে তাকালো কে ভাবলো, শুধু শুনলো মিহুর ফিসফিস করে বলা কথা, দোস্ত, সাক্ষ্য স্যার আজও নিধির সাথে মিলিয়ে শার্ট পরেছে। নিধির তো ভাবে পাই পড়ছে না মাটিতে। ছি, সাক্ষ্য স্যারের চয়েস এত খারাপ হতে হবে কেন কেন? দিদি তাকালো, বলল, কেন? তোর কি ওনার চয়েস লিস্টে যাওয়ার ইচ্ছে আছে? যাবি, ব্যবস্থা করব। মিহু মুহূর্তেই উত্তর করলো। ছি, না। দিদি প্রেজেন্টেশন খারাপ দিয়েও সারাটা দিন হইচই করে যখন চিলমোড়ে রিকশায় করে বাড়ি ফিরছিল, ঠিক তখনই দিদির ফোনে হাতে নিল। ব্রু কুচকে তাকাতেই দেখলো ঘন্টা দুয়েক আগের মেসেজ। এত বকবক করে প্রেজেন্টেশন তো ঠিকভাবে দিতে পারবেন না মিসেস দিতিকা তাসনিম। আপনার বকবক সব চলে কেবল আজকের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে তো ঘোড়ার ডিম। দিদি ভ্রু কুচকালো। ঘোড়ার ডিম? সে মোটেও ঘোড়ার ডিম পাবে না। ভালো হয়নি সে জানে, কিন্তু এতটাও খারাপ হয়নি। দিদি ফোঁস করে শ্বাস ছাড়ল। খুঁজে খুঁজে প্রায় সঙ্গে সঙ্গে সাক্ষ্যকে কল দিল। কল রিসিভ হতেই বলল, আপনি কি সব স্টুডেন্টদেরই তাদের প্রেজেন্টেশন নিয়ে মন্তব্য করে মেসেজ করছেন স্যার? সাক্ষ্য এমন প্রশ্ন শুনে কপাল কুচকালো, বলল, করলে খুশি হবেন? খুশি হব কি হব না তা তো টপিক না। করেছেন মেসেজ? কথাগুলো কাটকাট স্বরেই বলল। যে দিতি সাক্ষ্যকে ফ্যালফ্যাল করে দেখত, সারাক্ষণ তাকিয়ে থাকতো, সেই দিতি এখন সাক্ষ্যকে পাত্তা দেয় না, ফিরেও চায় না। আবার কথা বলছে দেখো, যেন কি ভাব। সাক্ষ্য এবারে গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে এত অ্যাটিটিউড দেখানো কে শিখেছে দিতি? আমার সাথে মিট করতে বলছেন তাকে? মাথায় তুলে আছাড় দেব। দিতি মুহূর্তেই বলল, কেন কেন? অ্যাটিটিউড দেখানোর রাইট কি কেবল আপনারই আছে, বাকিদের কি নেই? আপনার নেই? দিদি তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, ওয়াই? কজ আপনি সাক্ষ্য এসেনের ওয়াইফ। দিদি হাসলো এবারে দ্বিগুণ জেদ নিয়ে বলল, তাহলে এবার থেকে দ্বিগুণ অ্যাটিটিউড দেখাবো ওকে? সাক্ষ্য জানতো উত্তরটা এমনই আসবে। দিতিকা তাসনিনকে সে খুব ভালোভাবেই চেনে, বলে, নো প্রবলেম, আমিও দেখলাম না হয় আপনার অ্যাটিটিউড কতদূর করতে পারে। দিদি এরপর আর কিছু বলল না, শুধু মুখের উপর ফোন রেখে দিল ধপাস করেই। তারপর ওভাবেই বাসার সামনে নামলো। ব্যাগ হাতে নিয়ে ভাড়া খুঁজতে খুঁজতে পাশ থেকে কেউ ভাড়া এগিয়ে ধরলো। দিদি তাকাতে তাকাতে ততক্ষণে পুরুষটি তার কানে গুজে দেওয়া ফুলটা ফেলে দিল রাস্তার খসখসে জমিনে। অতঃপর নিজের বাম হাতে থাকা সাদা গোলাপটা ডান হাতে নিয়ে মুহূর্তের মধ্যেই গুজে দিল কানের পাশে। চাপা অথচ দৃঢ় গলায় বলল, কার জীবনের ব্যক্তিগত ফুল হয়েছেন তা মাথায় রাখবেন মিসেস দিতিকা তাসনিন।
একজনের জীবনে ব্যক্তিগত ফুল হয়ে অন্য করে হাতের ফুল পাওয়ার মতো দুঃসাহস দ্বিতীয়বার করবেন না। এতটুকু বলে সাক্ষ্য আবারও পিছু ঘুরল, কয়েকবার বাড়িয়ে উঠে বসলো রিকশায়। দিতি শুধু চেয়ে দেখল, তার মানে তার পিছু পিছুই এসেছে এই লোক। এতক্ষণ তার পিছনে রিকশাতে থেকেই কথা বলেছে কেন? এতই যদি অধিকার বোধ, তো ভার্সিটিতে ফুলটা ফেলে দিয়ে নিজে দেওয়া ফুলটা গুছিয়ে দিত। সামান্য ফুলটা দিয়েই এতটুকু এলো, নাকি এই লোক নিধির জন্যই তাকে ভার্সিটিতে পাত্তা দেয় না? নির্ঘাত নিধির সাথে কিছু আছে, নয়তো মানুষ এই দুজনকে নিয়ে এত আলোচনা কেনই বা করে। দিদি ভার্সিটি থেকে ফিরে লম্বা একটা ঘুম দিল, অতঃপর ঘুম ছেড়ে উঠল রাতের বেলা। উঠতেই ফোনটা হাতে নিয়ে মিহুর থেকে মেসেজ পেল। দিদি, নিধি নাকি সাক্ষ্য স্যারের সাথে ঘুরতেও গেছে। ডিপার্টমেন্টের গ্রুপে দেখ দেখ কত আলোচনা, আর নিধির কি ভাব রে। দিদি ভ্রু বাঁকালো। ঘুরতে গেলে তার কি, তার কিছু যায় আসে? কিন্তু ঘুরতে গেছেটা কোন জায়গায়? দিদি অলসতা করে মেসেজটা দেখে ঢুকলো নিজেদের 5 বন্ধুর আড্ডা গ্রুপে। দেখলো কাহিনী সাধারণ নয়, বেশ আলোচিত কাহিনী, বেশ কৌতূহলেরও। এবারে দিদির কপাল কুঁচকালো। আগ্রহ কৌতূহল কিছুই রাখবে না করেও কৌতূহল জন্মালো। ডিপার্টমেন্টের গ্রুপে এসে সে কৌতূহল মাত্র আরো দ্বিগুণ বাড়লো। বসে বসে প্রায় আধ ঘন্টা সময় নষ্ট করে সে গ্রুপে সবগুলো মেসেজ পড়লো, একদম অযথাই। যা বুঝলো, নিধি একটা ছবি গ্রুপে দিয়েছে, যেখানে স্বাক্ষর পেছনের দিকটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। জায়গাটা সম্ভবত কোনো মেলায়, এবং ছবিটা দিয়ে নিধি খুব হাসি খুশি ভাবেই লিখেছে, গাইস দেখো তো এটা কে। দিদি এতটুকু দেখে মোবাইল ছুঁড়ে রাখলো। রাগ লাগছে তার, নাকি জেদ হচ্ছে? সাক্ষ্য কেন গেল নিধির সাথে? কি প্রয়োজন ছিল? দিদি ছোট শ্বাস ফেলে, পর মুহূর্তে ভাবে হয়তো এটা সাক্ষ্য নয়, হয়তো নিধি মজা করেছে। কিন্তু দিদির ধারণা ভুল হলো। প্রায় মিনিট 15 ব্যয় করে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, বুঝলো এটা সাক্ষ্যই। চুলসার সবই ওই পুরুষের। দিদির সম্ভবত এবার রাগে চোখ লাল হয়ে এলো। রাগে দুঃখে না পেরে ইচ্ছে হলো সাক্ষ্য চুল টেনে ফেলতে। কেন গেল নিধির সাথে? কি প্রয়োজন ছিল? দিদি এতটুকু ভাবতে ভাবতে রাগে দুঃখে কথাকে কল দিল। হেসে হেসে বলল, তোর ভাই বাসায় আছে কথা? উত্তর এলো, আছে তো। তোর ভাই কি কালার শার্ট পরে বাসায় ফিরলো? স্কাই ব্লু কালার। কথা এবার ভ্রু বাঁকালো, বলল, হ্যাঁ তো, কিন্তু কেন বলতো? দিদি এই পর্যায়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল, একদম চুপ হয়ে থাকলো। অতপর চাপার আগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করলো, মাথায় তুলে আছাড় দিব বলে বউ তাকালে শাস্তি দেয়, অথচ স্টুডেন্টদের সাথে ঠিকই ঘুরে বেড়ায়। বাহ। ওপাশে থেকে কথা বোধ হয় বুঝে উঠল না কথাটা। প্রশ্ন ছুড়ল। দিদি এবারে সরাসরি প্রশ্ন করলো, কথা সত্যি করে বলতো, নিধি কে হয় তোর ভাইয়ের? নিধিকে? দিদি ছোট ছোট চোখে চেয়ে এবারে বলল, ধুর, তুই থাক, তোর ভাইকে বলবি আমার সামনেও যেন না পড়ে, সোজা মেরে দিব বুঝলি। ঠিক এরপরই দিদি কল রাখলো। রাগে ফুঁসতে ফুঁসতেই ওই রাতের বেলাতেই চোখ লাল করে ব্যালকনিতে পায়চারি করলো। সত্যি সত্যি নিধি আর সাক্ষ্যর মধ্যে যদি কিছু থেকেও থাকে, দিদি কিভাবে মানবে? দেখা গেল সাক্ষ্য দিদির হাতে সত্যি খুন হয়ে গেল। দিদি মানবে এহেন কাণ্ড? দিদি মানবে নাকি এহেন কাণ্ড? কোনোভাবেই না। এই নিয়ে রাখতে রাখতে যখন রাত 10টা বাজলো, দিদি তখন বসার ঘরে সোফায় বসা, টেলিভিশনের রিমোটটা হাতে নিয়ে আন্দাজে কি পাল্টাচ্ছিল। অথচ মন মেজাজ খারাপ, চরম খারাপ। এই চরম খারাপ মেজাজকে আরও খারাপ করতেই কেউ একজন এই রাতের বেলাতেই কলিং বেল বাজালো। দিদির মেজাজ আরও খারাপ হলো। দিদির আম্মু গিয়ে মাত্রই দরজা খুলল, আর ঠিক তখনই দরজার আড়াল থেকে ওপাশে কেউ একজন বলল, আন্টি, আপনার মেয়ে তৈরি হয়নি এখনো, ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের। দিদি মুহূর্তে বিদ্যুৎ গতিতে ঘাড় বাঁকিয়ে চাইল। দরজার আড়ালে মানুষটাকে দেখা যাচ্ছে না, একটুও না। তবে কণ্ঠটা তো স্বাক্ষর। কি বলল মাত্র? ঘুরতে যাওয়ার কথা ছিল। কি মিথ্যুক এই লোকটা, কি চালাক। দিদি তখনও ওভাবেই ঘাড় বাঁকিয়ে তাকানো, অপেক্ষা করছিল সাক্ষ্য ঠিক এরপরই কোন মিথ্যেটা বলে তা শোনার জন্য। ঠিক এরপরই সাক্ষ্য আরও একবার জিজ্ঞেস করলো, তৈরি হয়নি আন্টি? অদিতি আহমেদ কিঞ্চিত ভরকালেন। মেয়ে এত রাতে ঘুরতে বের হবে, অথচ তাকে বলল না। কই, তৈরিও তো হলো না। সে কখন থেকে মুখটা কেমন করে বসে আছে। অবশ্য তার মেয়েটা তো এমন, আজ তো একটা ঘাট তারা। ছোট শ্বাস ফেলে মেয়ের উপর দোষ দিতে দিতেই বললেন তিনি, আর বলো না সাক্ষ্য,
আমার মেয়েটা তো একদমই অগোছালো, হয়তো ঘুরতে যাবে মনেও নেই। ওকে নিয়ে যে কি করি, তুমি একটু এসে বসো, ওকে বলছি আমি। সাক্ষ্য ঠিক তার একটু পরই পা রাখলো। বাসায় ঢুকতেই এক নজর ভ্রু বাঁকিয়ে চাইল দিতির দিকে। দুজনেরই ভ্রু বাঁকানো। দিতি তৎক্ষণাৎই বসা থেকে উঠে দাঁড়ালো। সাক্ষ্যর মুখোমুখি হবে না বলে জেদ দেখিয়ে রুমের দিকে তড়িৎ গতিতে পা বাড়াতেই অদিতি আহমেদ বলে উঠলেন, দিতি, কোথায় যাচ্ছিস? এটা কোন ধরনের অভদ্রতা? সাক্ষ্যকে দেখছিস না? কথা বলো ওর সাথে। দিতি শুধু মুখ ভেঙালো। যেতে যেতে পা বাড়িয়েই তেজ নিয়ে বলল, আমি কেন বলবো? বান্ধবীর ছেলেকে মেয়ের বর করার জন্য তো তুমি উঠে পড়ে লেগেছিলে। তুমি বলো কথা। দিতি, এটা কেমন আচরণ করছো? এখানে বসে সাক্ষ্যর সাথে কথা বলো, নয়তো রুমেই বলতে পারো, সমস্যা নেই, কিন্তু এমন অভদ্রের মতো ব্যবহার করবে না। এতটুকু রুৎস্বরে বলেই দিতির মা রান্নাঘরের দিকে পা বাড়ালো। মেয়ের জামাই বলে কথা, ছেলেটা গম্ভীর, শান্ত, কম মিশে, কিন্তু এখন সবার ঊর্ধ্বে এ ছেলেটা তার মেয়ের জীবন সঙ্গী। অসম্মান করলে চলে, এতটুকু ভেবে ছোট শ্বাস ফেললেন উনি। অন্যদিকে দিতির বিরক্ত, তিক্ত বিরক্ত হয়ে কপাল কুঁচকে ওভাবে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সাক্ষ্য এভাবে স্থির চাহনিতে দেখল ভ্রু কুঁচকে। একটা হোয়াইট টি শার্ট আর স্কাই ব্লু কালারের স্কার্ট, চুলগুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে মুখে চোখে গায়ে ঘাড়ে, পুরোটা জুড়েই এলোমেলো ভাব। সাক্ষ্য আড়ালে হাসল মৃদু, তারপর এগিয়ে দাঁড়ালো দিতির সামনে। একটু আগে পাল্টা জবাব দিল মেয়েটা। কি ভেবেছে সাক্ষ্য বুঝেনি? সাক্ষ্য ঠিক ওভাবেই চেয়ে চোখে হাসলো। দিতি ততক্ষণে রাগে ফোঁসফোঁস করতে করতে সোফাতেই বসলো সাক্ষ্যর সামনে। চাহনি তীক্ষ্ণ, যেন এক্ষুনি সাক্ষ্যকে মাথায় তুলে আছাড় দিয়ে শেষ করে দিবে। সাক্ষ্য বোধহয় বুঝল ওর মন মানসিকতা। দিতি যেভাবে বসা ছিল ঠিক ওভাবেই ঝুঁকে দিতির দুপাশে হাত রাখলো সোফাতেই। ঘাড় ফিরিয়ে একবার চাইল রান্নাঘরের দিকেও, পর মুহূর্তে ফের ঘাড় ফিরিয়ে দিতির চোখে নজর ফেলল সরাসরি। ভ্রু নাচিয়ে বলল, মারতে চেয়েছিলেন না মিসেস দিতিকা তাসনিন? নিন মারুন, আপনার হাতে 7 গুণ মাফ। দিতি কপাল কুঁচকে তাকালো। এই লোক সাক্ষাৎ গিরগিটি, কিভাবে রং চেঞ্জ করে। দিতি ওভাবে রাগে ফুঁসে উত্তর করল, আপনাকে মেরে ফেললে আপনার মেয়ে স্টুডেন্টদের কি হবে? ওরাও তো অকালে মরে যাবে। এতজনকে মেরে ফেলার গুনাহ আমি জেনে বুঝে নিজের ঘাড়ে নিব নাকি? তো কি নিতে চাইছেন ঘাড়ে? আমাকে? দিদি নাক কুঁচকায়, চরম অনীহা দেখিয়ে দ্রুত বলল, কুকুরে কামড় দিয়েছে আমায়। এত কিছু থাকতে আপনাকে নিব কেন ভাই? আমার মাথা খারাপ? হ্যাঁ। সাক্ষ্য এবারে চাপা হাসলো। ওভাবেই ফের বলল, নিয়েই তো নিয়েছেন। কখনো না। ওকে, একটু আগে কি বললেন যেন? কে উঠে পড়ে লেগেছো যেন? দিদি তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে উত্তর করল, অবশ্যই আম্মু। আম্মুর জন্যই আমি সেদিন কবুল বলেছিলাম। আম্মু না বললে আমি জীবনেও আপনাকে বিয়ে করার কথা ভাবতাম না। সাক্ষ্য ভ্রু বাঁকালো, যেন হাসি পেল খুব। ভ্রু নাচিয়ে ফের বলল, রিয়েলি? আপনার আম্মু না বললে তো আপনি তাকাতেন না এত বছর যাবত, তাই না? নিহাতে অদিতি আন্টি বলেছেন বলেই তো তাকিয়েছেন। দিদির ইচ্ছে হলো রাগে সাক্ষ্যকে ঠেলে ফেলতে, অথচ পারল না। নির্ঘাত এখন তার আম্মুর সামনে সত্য মিথ্যা বলে দিদিকে কথা শোনাবে। সাক্ষ্য ফের আবারও চোখে হেসে বলল, আপনি তো উঠে পড়ে লাগেননি তাই না দিতিকা? শিওর, রাইট? সাক্ষ্যর মুখে এমন একটা ভাব যেন সে সব জানে, যেন মজা নিচ্ছে। চোখে একটা হাসি খেলেছে। দিদির কাছে তা অসহ্য লাগলো কেমন। আঙুল উঁচিয়ে বলল, শুনুন, আমি উঠে পড়ে লাগেনি মিস্টার, আর না তো তাকিয়েছি। নেহায়তি বাধ্য হয়ে কবুল বলেছিলাম, নয়তো আপনার মতো গিরগিটিকে কখনোই বিয়ে করতাম না। করেই তো ফেলেছেন। দিদি ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, ভালো করেছে। আপনার সমস্যা নাকি অসুবিধা হচ্ছে? প্রচুর। আপনি বুঝতে পারছেন না। দিদি নজর শুরু হলো কেবল। বিরক্ত লাগছে ওর এই সাক্ষ্য এহসানকে। রাগে গা জ্বলছে ক্রমশ। চোখ বুঝলো ও, বিরক্তিকর হয়ে পর মুহূর্তেই বলল, দূরে সরুন। এমন ঝুঁকে কথা বলে কি প্রমাণ করছেন আপনি? প্রমাণ করছি যে আমি বিবাহিত। দিদি চোখ খুলে চাইলো, ঠিক সাক্ষর মতো করেই চোখ সরু করে তাকালো। ভ্রু নাচিয়ে বলল, রিয়েলি? রিয়েলি আপনি বিবাহিত মিস্টার সাক্ষ্য এহসান? জানতাম না তো। সাক্ষ্য হার মানল না, ওভাবে ভ্রু নাচিয়ে বলল, জনাব।
ঠিক তখনই শোনা গেল রান্নাঘর থেকে আসা পায়ের আওয়াজ। সাক্ষ্য এতটা সময় ঝুঁকে থাকলো, এবার কি সুন্দর করে সরে দাঁড়ালো। একদম কিছুই করেনি এমন একটা ভাব নিয়ে বুকে হাত গুজে ভদ্র ছেলের মতো দাঁড়ালো। দিতি ভ্রু কুচকালো, ক্ষিপ্ত ভঙ্গিতে বলল, ভয় পেলেন নাকি? শুনুন, এত নাটক কোথা থেকে শিখেছেন ভাই? শিখবো আমিও, প্লিজ সাজেস্ট করুন। পড়ালেখাতে ভালো সিজিপিএ তুলতে পারেন না, আমার অভিনয় টাইম দিবেন। এবার নির্ঘাত প্রতি সেমিস্টারে ফেল জুটাবেন। দিতি রেগে তাকালো, নাকটা ফুলে উঠেছে লাল হয়ে, বলল, তাতে আপনার কি? আমার লাইফ আমি বুঝবো। ঠিক ওই সময়টাই দিতির মা এলো। খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে রাখতেই দিতিকে ধমকে বলল, দিতি, তুমি সাক্ষ্যর সাথে এভাবে কেন কথা বলো? এসব অসভ্যতা বাদ দিবে কবে? এতটুকু বলে সাক্ষর দিকে চাইলো, হেসে বলল, এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো সাক্ষ্য? দিতি বসতেও বলেনি? আমার মেয়েটা একটু অভদ্র তো, বোঝো তো। বসো বাবা। দিতি শুধু ভ্রু কুঁচকে তাকায়। কি ভদ্র ছেলে, আহা কি ভদ্র রূপ, যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। দিতির মা আবারও বলল দিতিকে, কোথায় ঘুরতে যাবে বলেছ? গেলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। ছেলেটা কতক্ষণ অপেক্ষা করবে? দিতি শুধু জানালো, যাবো না ঘুরতে। আমার কি স্টুডেন্ট আছে? নেই। স্টুডেন্ট থাকলে তাকে নিয়ে ঘুরতে যেতাম। দিতির মা বোধহয় বুঝে উঠল না কথাটা। ভ্রু কুঁচকে তাকাতেই দিতি আবারও বলল, বুঝলে আম্মু, সুন্দর স্টুডেন্টদের অভাবে ঘুরতে যেতে পারছি না। আফসোস, মানুষের মতো আমাদের তো সুন্দর স্টুডেন্ট থাকে না, দুঃখ। দিতির মা কিছুক্ষণ চাইলো, এরপর বলল, উল্টা পাল্টা কথা বাদ দিয়ে তৈরি হও গিয়ে। ছেলেটা দূর থেকে এলো, যাও তাড়াতাড়ি। যাবো না আম্মু, এই লোকের সাথে আরো যাবো না। দিতির মা এবার চোখ রাঙালেন, পিছে বলে, তা একটা কথা, এভাবে সাক্ষ্যর সামনে মেয়েটা এভাবে বলছে। ধমকি পাঠালো এবার দিতিকে। দিতি বেচারা শুধু রুমেই গেল, তৈরি হলো না। ওভাবেই রুমে গিয়ে রাগ পুষল। এরপর ঠিক আধ ঘন্টায় দিতির আম্মু দিতিকে 3 বার ডেকেছে। সাক্ষ্য শুধু ঘড়িতে সময় দেখছিল। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মোবাইল নিয়ে দিতিকে মেসেজ করলো, শুনুন ম্যাডাম, আর 10 মিনিটের মধ্যে বের না হলে কোলে নিয়েই যাবেন। ওভাবে অগোছলে ভাবেই যাবেন, তবুও যাবেন। আপনার আম্মার সামনে দিয়েই কোলে নিয়ে যাব, সাথে আপনার 1000টা বাদরামও ফাঁস করব। দিদি মেসেজটা দেখে আরও তেলে বেগুনে জ্বলে উঠল। ভয় পায় সে সাক্ষ্য হোসেনকে? মোটেও না। সাক্ষ্য তার কীর্তি ফাঁস করলেও সে ফাঁস করবে। দিদি যখন সবই ভাবছিল, ঠিক অপর পাশ থেকে দিদির আম্মু অনেকগুলো কথা শোনালো। কিছু করা কথা, আবার কিছু নরম গলায় বলা কথা। সব মিলিয়ে দিদি অবশেষে মৌন রইল কিয়ৎক্ষণ। তারপর নিজেই বিড়বিড় করলো, একটা মিথ্যুক গিরগিটি লোক। ঘুরতে যখন যাবই আপনার মাথাও ঘুরিয়ে ছাড়বো, দেখে নিন আপনি। এতটুকু বলে ওভাবেই অগোছলাভাবেই বের হলো। না চুল বাঁধলো, না জামা পরলো, কিছুই নয়। শুধু মাকে ক্ষিপ্ত স্বরে বলল, কোথায় তোমার বান্ধবীর ছেলে? চলে গেছে? তার মা শুধু বলল, এভাবেই যাবে? চুলটা অন্তত বাঁধতে লাগবে না। দিদির মা আর কিছু বলল না। দিদি পা বাড়িয়ে গেল। সাক্ষ্য সামনে যেতে সাক্ষ্য চোখে হাসলো, ঠোঁট আউড়িয়ে বলল, গুড গার্ল। দিদি মুখ কুঁচকায়। মনে হয় এই প্রশংসা শোনার জন্যই সে এসেছে, যত সব। অতঃপর সাক্ষ্য দিদির মায়ের থেকে বিদায় নিয়ে পা বাড়ালো। দ্বিতীয় বাড়ালো রাগে ফুঁসতে ফুঁসতে। যেতে যেতে সর্বপ্রথম বলল, মিথ্যেটা কেন বললেন? কোন মিথ্যে? এসেই যা বললেন ঘুরতে যাওয়ার কথা ছিল, কখন? নাকি ভুলে অন্য কারোর সাথে প্ল্যান করে এখানে চলে এসেছেন? সাক্ষ্য তাকালো দিদির দিকে মনোযোগ দিয়েই। অতঃপর যাচাই বাছাই করার মতো ভঙ্গিমা করে বলল, না তো, রাইট পারসন, রাইট প্লেস, রাইট অ্যাড্রেস। ভুলা তো চান্সে দেখছি না। সাক্ষ্য দিতিকে সহ নেমে রাস্তার ধারেই দাঁড়ায় অল্প কিছু সময়। দিতি অন্য পাশ ফিরেই দাঁড়ানো ছিল। মুখটা এমন রাখলো যেন মেজাজটা খুব খারাপ। সাক্ষ্য এবার চেয়েই হাসলো, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, নিধিকে, নিধিকে মিসেস দিতিকে তাসনিম। দিতি ভ্রু বাঁকিয়ে তাকালো, উত্তর করলো, তা আমি জানবো নাকি আপনি জানবেন? জানতে চান তাহলে? দিতি জানতে চাইল না, শুধু বুকে হাত গুজে অন্য পাশ ফিরে ফোঁস করে শ্বাস ফেলল। বিরক্ত লাগছে তার, সাথে এই মানুষটাকে অসম্ভব রকমের জঘন্যও লাগছে। কি মনে করে নিজেকে? কোনোভাবে দিতির দুর্বলতা জেনে গেছে বলে কি ভাবে? দিদি এই লোকের জন্য পাগল, প্রায় বেহায়া। দিদি ওভাবেই থাকলো। সাক্ষ্য আবারও ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, জানতে চাইবেন না?
না। কেন? দিতি কাটকাট স্বরে উত্তর করলো। অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলানোর মতো আগ্রহ বা ইচ্ছে কোনোটাই নেই আমার। সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়ালো, এবার ঘড়িতে সময়ও দেখলো, অতঃপর উত্তর করলো। আপাতত সবার থেকে লুকিয়ে পার্সোনাল হিসেবে আপনাকে রেখেছি ম্যাডাম। এই ছাড়া কোনো পার্সোনাল টাইপ তো চোখে পড়ছে না আমার। দিতি ভ্রু কুঁচকে ফেললো, উত্তর করলো। চোখে দেখেন ঠিকঠাক? না দেখলে পকেট থেকে বের করে চশমাটা পরুন, তখন স্পষ্টভাবে দেখতে পাবেন। সাক্ষ্য তাই করলো। বউয়ের কথা শুনে পকেট থেকে চশমাটা বের করে চোখে গুজে নিল, অতঃপর কিছুই দেখতে পেল না এমন ভঙ্গি করে বলল। কিছুই তো দেখছি না আপনাকে ছাড়া। দিতির রাগ লাগলো। এই পুরুষটি অন্যদের সামনে যতটা গম্ভীর, যতটা শান্তশিষ্ট, ঠিক ততটাই নাটকবাজ তার সামনে, যেন একটা গিরগিটি। এই একরূপ তো এই অন্যরূপ। দিতি না পারতেই হাতের ফোনটা আনলক করে নিধির ছবি খুঁজলো। খুঁজতে খুঁজতে পেয়েও গেল, অতঃপর ওই ছবিটা সাক্ষ্যর সামনে তুলে ধরে দাঁতে দাঁত চেপে বলল। লুক, এই যে মেয়েটি, এই হলো আপনার পার্সোনাল সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ড? সাক্ষ্য ভ্রু কুঁচকে তাকালো নিধির ছবিটার দিকে, অতঃপর নিজেও এভাবে দাঁড়িয়ে ফোন থেকে খুঁজে বের করলো নিজেদের কাবিননামার ছবিটা। দিতির মতো করে ছবিটা দিতির সামনে তুলে ধরে বলল। লুক, সিগনেচারের নামটা দেখতে পারছেন? শি ইজ মাই পার্সোনাল সাবজেক্ট। দিদি তাচ্ছিল নিয়ে হাসলো, এবার বলল। ও রিয়েলি? অথচ তার সাথে আপনার কিছুই মেলে না, না তো ড্রেসের কালার, আর না তো মতামত, না তো আচার আচরণ। মিস্টেক। আই থিঙ্ক তার সাথে আমার মতামত কি? কারোই মতামত মেলে না। দিদি এবারে রেগেই তাকালো, জানালো। কিন্তু আপনার সাথে অনেকেরই মিল, ড্রেসের কালার, ঘুরতে যাওয়া, আরো কত কি। সাক্ষ্য বুকে হাত গুজে দাঁড়ালো, দিদির কথার পিঠে বলল। কার সাথে আমার এত মিল জানতে না পারলে তো আফসোস হচ্ছে ম্যাডাম। প্লিজ টেল মি। দিদির গা জ্বলে উঠল, যেন সহ্য হচ্ছে না পুরুষটাকে। দাঁতে দাঁত চেপে বলল। নাটক করবেন না মিস্টার ইহসান? বোকা পেয়েছেন আমায়, নাকি মনে হচ্ছে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই কিছু? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল। আছে। দিদি ফুঁসে উঠে বলল। অবভিয়াসলি আছে, এইটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। সব জানতা জ্ঞানী রমণী। দিদি কেমন করে যেন চাইলো, আর এক মুহূর্ত দাঁড়ালো না, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। রাগে গজগজ করতে থাকা দিদির গা জ্বলছে এখন। সাক্ষ্য হোসেনের সাথে এক মুহূর্ত দাঁড়ানোর মতো ধৈর্য হচ্ছে না আর। এই কারণেই পা বাড়ালো। এক প্রকার তাড়াহুড়ো করেই বাসার সামনে রাস্তাটা পার হতে নিতেই একটা রিক্সা সামনে পড়তেই পেছন থেকে কেউ হাত টেনে ধরলো। হ্যাসকে একটা টান দিয়ে পিছনের দিকে টেনে নিতেই দিদি বোকার মতো চাইলো আরেকটু হলে রিক্সাটা মেরে দিত বোধ হয়। যদিও রিক্সার আঘাতে দিতি মরতো না, তবুও কে বাঁচালো তা ফিরে চাইতেই দেখলো সাক্ষ্য। মুখে বলল। অদিতি আন্টির মেয়ে এত বেশি জ্ঞানী, অথচ পথে ঘাটে এভাবে গাড়ি ঘোড়ার নিচে পিষ্ট হয়ে মরে যাচ্ছে। বিষয়টা তো দুঃখজনক। সাবধানে চলাফেরা করবেন না কেন? দিদি কাটকাট স্বরে জানালো। মিথ্যে দুঃখ দেখাতে আসবেন না একদম। দুঃখ দেখানো যায় মিসেস দিতিকা? আপনার মতো মানুষদের লোক দেখানো দুঃখ দেখা যায়। আর দেখা যায় আপনার সাথে ভার্সিটির মেয়েদের আদুরে প্রেম কাহিনী। খুব জোশ জানেন, প্রতি সপ্তাহে একটা একটা করে প্রেম কাহিনী দেখাবেন, কেমন? ওকে, সঙ্গ দিন আমাকে। দিদি মুহূর্তে ফিরে চাইলো, বুঝে না উঠে খুবই রুষ্ট স্বরে বলল। কি? সাক্ষর উত্তর এলো। প্রেম কাহিনী দেখতেছেন যেহেতু সঙ্গ দিন। একা একা তো আর প্রেম কাহিনী দেখতে পারবো না। দিদি তির্যক চাহনিতে চাইলো, পর মুহূর্তেই নজর ফেরাতেই দেখা গেল সাক্ষ্য নিজের ফোনটা ফের আবারও দিদির দিকে তুলে ধরলো, গম্ভীর স্বরে বলল। লুক, মিসেস সাক্ষ্য এহসান। দিদি ভ্রুজোড়া কুঁচকে নিয়ে তাকালো। সাক্ষ্যর দিকে না তাকিয়ে চাইলো ফোনের স্ক্রিনে, যেখানে সাক্ষ্যর সাথে দেখা গেল আরও 3-3টে যুবককেও। চারজনেরই মুখ হাস্যোজ্জ্বল। পেছনের দৃশ্য দেখে বোঝা গেল এটাও একটা মেলা। যেমন মেলার সিন নিধির দেওয়া ছবিটাতেও ছিল। দিদি মনোযোগ দিয়ে তাকাতে সাক্ষ্য বলে উঠল। এতটা মনোযোগ দিয়ে দেখছেন যেন কোনো গুরুত্বপূর্ণ লেসন ম্যাডাম। দিদি মুহূর্তে প্রশ্ন ছুড়ল। এটা আমাকে দেখানোর মানে? বুঝে নিন। বুঝলাম না। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে বলল। এই ছবিতে কোথাও কোনো মেয়ে দেখছেন আমার সাথে? দিদি আরেকটু ভ্রু কুঁচকে তাকালো। সাক্ষর থেকে অনেক দূরে মেলার মধ্যে 2-1জন মেয়ে চোখে পড়ল। আঙুল উঁচিয়ে ধরে বলল। এই তো মেয়ে, 1টা 2টো 3টা।
সাক্ষ্য নিজেও বোধ হয় অবাক হলো এবারে। কি বলে, কোথায় পেল এই মেয়ে? একটা দুটো তিনটে মেয়ে। সাক্ষ্য মুহূর্তেই মোবাইল ফিরিয়ে নিল নিজের দিকে, পরখ করে দেখতে লাগলো কোথায় মেয়ে। অতপর যা দেখলো তা দেখে হতাশ হয়ে শুধালো, রিয়েলি? এত দূরের মেয়েগুলো আমার সাথে দেখে মনে হলো আপনার? আমি বলছি আমার সাথে মেয়ের কথা। আপনার সাথে যায়নি তার কি প্রমাণ? সাক্ষ্য ফের মোবাইল পকেটে পুরে সোজা হয়ে দাঁড়ালো, বলল, এই শহরে সব মেয়েগুলো আমার সাথে গিয়েছিল। শ্যাম্য তখন ছাদের এক কোণে বসা। একটু আগে বাবা তাকে হুমকি ধামকি দিয়ে বহু বড় একটা লেকচার দিয়েছে, যার সারমর্ম হলো জীবন নিয়ে সিরিয়াস হও, বন্ধুবান্ধব ফাজলামো মজা মাস্তি করে জীবন কাটাবে না। অথচ জীবন নিয়ে এত সিরিয়াস হওয়ার ইচ্ছেটাও সাম্যর নেই। মজা, আড্ডা, ট্রিপ, বন্ধুবান্ধব এসব মানেই এ বাড়িতে ছোট ছেলেটা। সাম্যর রাগে দুপুরে খাবারটাও খায়নি। বদমেজাজি স্বভাবটা বাবার সামনে না দেখালেও ছাদে এসে দু একটা সিগারেট ফুঁকে সে রাগ উড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই নুপুরের আওয়াজ পাওয়া গেল। চারতলার ছাদের চিলেকোঠার ঘরটাতে কথার বিচরণ হয় প্রায়শই, কারণ গাছের পরিচর্যার জন্য সমস্ত কিছু ওখানেই রাখে মেয়েটা। সাম্য ভাবল এই কারণেই এসেছে। তবে নুপুরের আওয়াজটা ক্রমশ নিজের দিকে আসতে ঘাড় ফিরে চাইল। কথার দিকেই আসছে। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির বোতল। সাম্যের সামনে এসে খাবার আর পানির বোতলটা রেখে হাঁটু গড়ে বসলো, বলল, তুমি না খেয়ে এসেছো কেন? লাট সাহেব সাজছো? সাম্যর মেজাজ খারাপ এমনিতেই, তার উপর যে কথাকে সহ্য করতে পারে না সে কথাই এসব বলছে। রাগে এক প্রকার জ্বলে উঠেই বলল, তোর মতো হাতি তো আর হচ্ছি না খেয়ে খেয়ে। তো তোর সমস্যা কি? তোমার মতো পাটকাঠি হাতি যেতে পারবেও না, খেয়ে নাও। সাম্যর রাগ হলো, আঙুল উঁচিয়ে রক্তলাল চোখে চেয়ে বলল, বলেছিলাম তোকে খাবার আনতে, কেন এনেছিস? ঢং দেখাচ্ছিস? তুই কত মহান ভালো তা দেখাচ্ছিস আমায়? কথা ছোট স্বরে বলল, না, খেয়ে নাও, বড় মামাকে আমি বুঝিয়ে বলবো। বাহ, এসেছেন মহান মানবী। তুই বুঝিয়ে বললে আমি খুব খুশি হয়ে যাব। তুই তো সব নষ্টের মূল, আবার আমার সামনে ভালো সাজিস। কথা ছোট শ্বাস ফেললো, বলল, তোমার কেন মনে হয় আমি ভালো সাজি? আমি সত্যি তোমার ভালো চাইতে পারি না? পারিস না? তোকে আমার বিরক্ত লাগে। বিরিয়ানির মাঝে এলাচি যেমন, তেমনই তুই। আমাদের পরিবারে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস? কথা এবারে ছোট শ্বাস ফেললো, বোধ হয় কষ্টও পেল। তবুও চেয়ে ছোট শ্বাস ফেলে বলল, আচ্ছা, এখন খেয়ে নাও, বিকেল হয়ে যাচ্ছে। দরদ দেখাবি না কাঁথার বাচ্চা কাঁথা। মেজাজ খারাপ হলে তোকে ছাদ থেকেও ফেলে দিব। ফেলে দাও। সাম্য হাসলো এবারে, হাতের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে বলল, অবশ্য তোর আস্ত এক ডাইনোসরকে কি করে ফেলবো? যা ওজন করেছিস আমার বাপের টাকায় খেয়ে খেয়ে। কথা শুনলো। এ পর্যায়ে সত্যি চোখ টলমল করে মেয়েটার। কষ্ট হলো, গলার কাছে কান্নারা এসে জমে রইল যেন। কথা শুকনো ঢোক গিলল। ওভাবেই খাবারটা রেখে গিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে কোনো রকমে বলল, যদি মন চায় খেয়ে নিও, তোমার পছন্দের কাচ্চি আছে। বড় আম্মু আমি কেউই খাইনি এখনো। বড় আম্মু বলেছে তুমি খেলে খাবে। বড় আম্মুর কিন্তু মেডিসিনও আছে। এতটুকু বলে কথা পা বাড়ালো। ধীর পায়ে যেতে যেতেই আবারও বলল, তুমি আমাকে খারাপ ভাবলেও আমি তোমার খারাপ চাই না, কখনো চাইনি। মাঝে দিতির সাথে স্বাক্ষর আর আলাদাভাবে কথা হয়নি। সাক্ষ্য বরাবরের মতোই ভার্সিটিতে এমন একটা ভান করছে যেন দিতিকে চেনে না। ঠিক একই রকম ভান দিতিও নিজেও করছে। স্বাক্ষর কোনো বাড়াবাড়ি রকমের গুরুত্ব দেয়নি, তাকায়ও নি। দিতি ক্যান্টিনেই ছিল। কয়েকদিন পর ভার্সিটিতে পহেলা বৈশাখের কালচারাল প্রোগ্রাম বলেই নাচ গান নিয়ে রিহার্সাল চলছে। মিহু নাচ করছে, খেয়া বোধ হয় গান করবে, আর দিতি এসে ঘুরঘুর করে দেখে যাবে আর ছবি তুলবে। এতটুকু ট্যালেন্ট ভেবে নিয়ে দিতি বার্গারে কামড় বসালো। মিহুকে বলল, তুই আর ঈশান না নাচ করবি? ঈশান অবশ্য দারুণ নাচ করে, তুইও তো চাইলে নাচ করতে পারতি দিদি। দিতি হেসে বলল, আমি জীবনেও না। ভালো, বসে বসে দেখিস আমার নাচ। এই দোস্ত, আমাদের রিহার্সালটা ভিডিও করে দিস তো। সাক্ষ্য স্যারের সাথে কথা আছে একটু, এরপরে রিহার্সাল। কিসের কথা? ওই প্রোগ্রাম নিয়ে। দিতি মানলো। অতপর খেতে খেতে দুই একবার এদিক ওদিক চাইলো। তারপর মিহুকে কথা বলতে আসতে, তারপর না হয় রিহার্সাল দেখতে যাবে দিতি। অতপর মিহু কথা বলে এলো মিনিট 15 পরই। এসে বলল, সাক্ষ্য স্যার তো দারুণ গান গাই রে দিদি,
প্রোগ্রামে স্যারও গান করবে। বাহ বাহ, গিটারও বাজাতে পারে দারুণ। দিতি শুনল, পুরনো কথা নয়, সে জানে এটা, তবুও চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি, তাই নাকি? তাহলে তো এবার সবাই কণ্ঠের ওপর প্রেমে পড়বে। কণ্ঠের প্রশংসা করতে করতে ভার্সিটি উড়িয়ে দিবে বল। প্রশংসা করার বিষয়ে প্রশংসা করবে না? দিতি মাথা নাড়ালো, জানালো, অবশ্যই অবশ্যই, কেন করবে না? অবশেষে প্রোগ্রামের দিনটা হাজির হলোই। দিতিরা 3 বান্ধবী পরেছে লাল সাদা শাড়ি, কানে গুজেছে লাল গোলাপ, সাদে ভার্সিটির সবটা জুড়ে রঙিন সাজ। দিতি ঘুরে ঘুরে দেখছিল, ভার্সিটির অলিগলি ঘুরে ঘুরে নিজ ডিপার্টমেন্টে হাজির হলো। অতঃপর 3 জন গল্পগুজবও করলো। এর অনেক পরেই গানের আওয়াজ শুরু হলো। মিহুদের তখন নাচের রিহার্সাল চলছিল শেষবারের মতো, স্টেপগুলো সহ বিভিন্ন কিছু মিলিয়ে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শোনা গেল সাক্ষ্য আর নিধির যৌথ গান। নিধির পরনে লাল সাদা শাড়ি, সাক্ষর পরনে সাদা পাঞ্জাবি, হাতে গিটার, এক হাতে আলতো করে সুর তুলছিল পাশে দাঁড়িয়ে। দিতি সবটাই মনোযোগ দিয়ে দেখছিল। দারুণ দারুণ মানিয়েছে দুজনকে। আশেপাশে তখন নানা রকমের গুঞ্জন। এমনিতে ভার্সিটিতে দুজনকে নিয়ে গুঞ্জন ছিল, তা যেন আজকের অনুষ্ঠানে পরিপূর্ণ হলো। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আশেপাশে শুধু বাহানা। দিতি ফিরে চাইতে দুজনের মুখে এমনও শুনল। দিতি শুনে আরও সুচালো নজরে চাইল, ফের আবারও শুনল ভিড় থেকে। দিতির সহ্য হলো না। একেই তো নিধির সাথে সাক্ষ্যকে সহ্য হয় না, এখন আরও হচ্ছে না, গা জ্বলছে। রাগে যেতে বসে বসে শুধু সুচালো নজরে পরখ করছিল সবটা। দূর থেকে দেখে দেখে রাগ পুষছিল আর বিড়বিড় করল, মিস্টার সাক্ষ্য এহসান, ভার্সিটিকে কাপল মেমোরি রাখার মতো এত ইচ্ছে তাই না আপনার? রাখুন, আমিও রাখবো। এতটুকু বলে উঠে দাঁড়ালো। নাকটা লাল হয়ে উঠেছে মেয়েটার, চেহারা হয়ে উঠেছে রক্তিম। রাগে যেতে উঠেই হনহন করে পা বাড়ালো ডিপার্টমেন্টের দিকে। তখন শেষবারের মতো নাচের রিহার্সাল চলছিল। অতঃপর সাক্ষ্য এহসানের উপর রাগ পুষতে থাকা দিতি এখানে গিয়ে থমথমে মুখে শুধালো, আমি নাচ করব। সিনিয়র আপুটা দিতির পরিচিত, ভাব ভালো। দিতিকে রিকোয়েস্টও করেছিল নাচের জন্য, তবে তখন দিতি রাজি হয়নি। হুট করে এই মুহূর্তে এসে বলাতে উত্তর করল, এখন কিভাবে দিদি? তুমি তো রিহার্সালও করনি, নষ্ট হবে নাচগুলো। একক নাচবে? গান সিলেক্ট আছে, প্র্যাকটিস করেছো? দিদি উত্তর করল, না, আমি পারবো। মিহুর বদলে নাচ করবো আমি, ওকে বাদ দিয়ে আমায় দিন। মিহু বেচারা মুখ নারাজ করে তাকালো, বলল, কেন? দিদি যে রেগে আছে বুঝতে বাকি নেই মিহুর। এই প্রশ্নটা শুনে ফের রেগে বলল, আমার ইচ্ছে তুই পরের বার নাচিস, এবার আমায় নাচ করতে দে। বিনিময়ে সিনিয়র ভাইয়ার সাথে পথ ক্লিয়ার করে দেবো আমি, যা। মিহু হয়তো রাজি হতো না, তবুও বান্ধবীর থমথমে মুখ দেখে রাজি হলো, বলল, আচ্ছা কর। বহু কষ্টে সিনিয়র আপুদেরও মানানো হলো। অতঃপর ঈশানের সাথে গান চালিয়ে নাচের স্টেপগুলো দেখানো হলো। দিদি মনোযোগ দিয়েই স্টেপগুলো করলো, যেন নাচ করবে জেদ চেপেছে। এবং এই জেদের কারণে হয়তোবা প্রথমবার প্র্যাকটিস করেই দিদি ঈশানের সাথে নাচটা খুব ভালোই করলো। ঠিক তখনই ওখানে সাক্ষ্য এলো। বোধহয় টাইমটা বলতেই এসেছিল, কিন্তু এসেই এক কোণে ঈশানের হাতে দিদির হাত আর এতটা কাছাকাছি দুজনের নাচের স্টেপগুলো দেখে সাক্ষ্য ভ্রু কুচকালো। বাম ভ্রু উঁচু করে সরু চাহনিতে চাইতে সিনিয়রদের মধ্যে থাকা মুনিয়া এলো, জানালো মিহুর সমস্যা হওয়াতে ওর বদলে দিতি নাচ করবে। সাক্ষ্য ভ্রু বাঁকালো। মনোযোগ দিয়ে দিতির পদক্ষেপগুলো দেখে হঠাৎ মনে হলো সাক্ষর বোধ হয় ঈশানকে হিংসে হচ্ছে। তার বউ কবুল বলেছে তারই নামে, অথচ শাড়ি পরে নাচ করবে অন্যজনের সাথে। কাছাকাছি দাঁড়িয়েও আছে, আবার হাতও ছুঁয়ে আছে ছেলেটা। সে ছেলেটা কিনা দিদিকে পছন্দ করে। সাক্ষ্য নীরব থেকে তাকিয়ে দেখল, অতঃপর হুট করেই গম্ভীর গলায় বলল, দিদিকে তাসনিম, এদিকে আসুন। এভাবে হুট করে আপনাকে নাচে নেওয়া হবে না। দিদি আর ঈশান তখনই থেমে তাকালো। তখনও দুজন কাছাকাছি দাঁড়ানো। সাক্ষ্য আবারও বলল, কি বললাম আপনাকে? এদিকে আসুন, কথা আছে। দিদি কপাল কুচকালো, না পারতে গিয়েও দাঁড়ালো সাক্ষ্যর সাথে। সাক্ষ্য ফের আবার বলল, মাহিমা জান্নাত, রোলটা আপনার ছিল না, আপনি করবেন নাচ, ওকে? আর আপনি আমার সাথে আসুন। শেষে 2 বাক্য দিদিকে উদ্দেশ্য করে বলে সাক্ষ্য পিছু ঘুরল। পা চালাতে চালাতে দিদিকেও পা চালালো। কি জন্য ডেকেছে? নিধির আর তার গান শোনানোর জন্য? যত সব।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।